আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। সংস্কারের হাত ধরেই বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপে পৌঁছাবে মন্তব্য। শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু 7 দিনের রিমান্ডে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড। গণ অভ্যুত্থান ছিল সাধারণ জনগণের বললেন তথ্য উপদেষ্টা। নতুন সংবিধানে গণ অভ্যুত্থানের স্পিরিট থাকবে মন্তব্য। বন্যায় 14,269 কোটি টাকার ক্ষতিগ্রস্তদের বই দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। দেশের পর্যটন শিল্পে গতি ফেরাতে রাজধানীতে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আরও 2টি মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনানের রিপোর্ট। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডিবি হেফাজত থেকে সকালে সিএমএম আদালতে আনা হয় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নিহত লিজা আক্তার হত্যায় রমনা থানার মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানায় ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 2 পক্ষের শুনানি শেষে প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরো সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামি পক্ষ। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন নাকচ করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয়দের সহায়তায় আটক করে বিজিবি। পুলিশ তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।
পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার প্রহারে আহত হন শামসুদ্দিন চৌধুরী মানিক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকারের সংস্থার প্রক্রিয়াকে সহযোগিতা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ঋণ দেবে বিশ্বব্যাংক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে জানান, বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে, যা বন্যায় সহযোগিতা, পরিবেশ ও স্বাস্থ্য খাতে ব্যবহার করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, 15 বছরের চরম অপশাসনের পরে এই নতুন যাত্রায় বিশ্বব্যাংক অর্থায়নের মাধ্যমে যে সহযোগিতা করছে সেখানে সহজ শর্ত রাখতে হবে। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংক প্রতিনিধিকে বাংলাদেশের সাথে থেকে এদেশের সহযোগিতা করার পরামর্শ দেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত আশ্রয় দিয়েছে বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন। তার অবস্থানের স্ট্যাটাস জানতে চায়নি বাংলাদেশ। পান্থা রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক পাসপোর্টে ৪৫ দিন পর কোনো দেশে অবস্থান অবৈধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান কিংবা ভারত থেকে ফিরিয়ে আনার ইস্যুতে এই আলোচনা এখন গুজব আর গুঞ্জনে পরিণত। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, সব সময় সব নিয়ম খাটে না। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে 2 বছর থেকে আসছে, তবে কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, দিন ফোন না গুনে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আসা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলটি সহসাই কাজ শুরু করবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক তারা জানে। আমরাও চাই না, এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। দেখা যাচ্ছে একটা কাটসি দেখা যায়, কাজ শুরু করবে হিসাবে কাটসি দেখা যায়। প্রয়োজনে জাতিসংঘের দলটিকে যে কোনো সহযোগিতা করার কথাও জানান উপদেষ্টা। পান্থা রহমান, চ্যানেল আই, ঢাকা। নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযোগ আসা ব্যক্তিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যার দায়ে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে বিচার চেয়েছেন নিহতের বাবা। মাজাউর রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শিক্ষার্থী সাকিব। তার মরদেহ বাড়িতে নেওয়ার সময় পুলিশের নির্মমতা আর আক্রমণের শিকার হতে হয়েছে স্বজনদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দিতে এসে আবেগ আপ্লুত হয়ে ওই ঘটনার বিবরণ দেন সাকিবের বাবা। আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্মুখীন হয়েছে, আমরা দরজা খুলে দিয়া চিল্লে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ। কি যে আমার ছেলে সমস্ত শরীরে, মাথায় এবং বুকে 5টা গুলি করছে আমার ছেলে মাথায় এবং বুকে। আমি সুস্থ বিচার চাই। চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের মামলার বিচার দ্রুত শুরু করা হবে। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। প্রসিকিউশন জানিয়েছে, জুলাই হত্যা ও গণহত্যার ঘটনায় এ পর্যন্ত 23টি অভিযোগ দাখিল করা হয়েছে। প্রত্যেক অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ঋণ পেতে হলে শর্ত তো মানতেই হবে,
তবে বিশ্বব্যাংক এমন কোনো শর্ত দেবে না যা বাস্তবায়নযোগ্য নয়। সচিবালয়ে বিশ্বব্যাংক মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা বাবদ বিশ্বব্যাংকের কাছে $2 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে দর কষাকষি করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভেজিসের নেতৃত্বে একটি মিশন ঢাকা সফর করছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে $1 বিলিয়ন ঋণ প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এর ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে বাংলাদেশকে 3টি শর্ত পালন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এজন্য বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা ও নতুন গঠিত ট্রাস্ট ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। বন্যায় সব মিলিয়ে 14,269 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। এরই মধ্যে পুনর্বাসন শুরু হওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে 79,07,522 টাকা জমা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্তদের বই দেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক আর কৃষিতে। প্রায় 3.5 লাখ একর জমির আংশিক ও সম্পূর্ণ ফসলের ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ও আংশিক সড়কের ক্ষতি হয়েছে প্রায় 70,000 কিলোমিটার। নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব ক্ষতির পুনর্বাসন ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। কেন্দ্রীয় কমিটি হয়েছে, এটা জেলা কমিটি হবে এবং উপজেলা পর্যায়ে কমিটি হবে। এরা সম্পূর্ণ বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়াটি তারা মনিটরও করবেন এবং তারা উদ্যোগ আয়োজনগুলো সম্পন্নও করবে। পুনর্বাসন প্রক্রিয়াটা হবে সেটা যেন সাস্টেনেবল হয়, এটা যেন টেকসই হয়, জবাবদিহিতামূলক যেন হয়। বন্যা দুর্গতদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের 20,50 লাখ টাকা জমা দেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। দুর্যোগ উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু হয়েছে বলে তিনি জানান। এক সপ্তাহের মধ্যেই আমাদের সব শিশুরা তাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ পেয়ে যাবে এবং 1 মাসের মধ্যেই আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলো এবং আসবাবপত্রগুলো সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আমাদের স্কুলগুলোতে ইতিমধ্যেই পড়াশোনার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমরা আশা করি 1 মাসের মধ্যেই টোটাল বন্যার যে সমস্যাটা হয়েছে, ধকলটা গেছে, এটা আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। প্রস্তুতি নিচ্ছি যেন আমরা সময় মতো পাঠ্যপুস্তক দিতে পারি। বন্যা উপদ্রুত এলাকায় ঋণের কিস্তির টাকা 31শে অক্টোবর পর্যন্ত দেয়া লাগবে না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও চীনে হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি যন্ত্র মেলা। চীনের হুনান প্রদেশে চাংশা শহরে 26 থেকে 28 অক্টোবর পর্যন্ত 3 দিনের এই মেলা চলবে। চাংশা আন্তর্জাতিক কনভেনশন এক্সপো সেন্টারে 2,20,000 বর্গমিটার এলাকা জুড়ে এই প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে 50টিরও বেশি দেশের কৃষি যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠান। চায়না এগ্রিকালচার এগ্রো মেশিনারিজ অ্যাসোসিয়েশন, চায়না এগ্রিকালচারাল মেকানাইজেশন অ্যাসোসিয়েশন ও চায়না এগ্রিকালচার মেশিনারিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই মেলায় এবছর বিভিন্ন দেশ থেকে 2,000 প্রতিষ্ঠান অংশ নেবে, জানিয়েছেন চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের হেড অব ইন্টারন্যাশনাল আলেকজান্ডার সান। বাংলাদেশ থেকেও প্রতি বছর কৃষি যন্ত্র প্রস্তুতকারক, আমদানিকারক প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। সে সময় বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। শাহ আলম শাহীর তথ্য ভিডিওচিত্রে
সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং দেশের সবুজ বেষ্টনী তৈরিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে বকুল, সোনালু, জাম, নিম, লেবু, জাম্বুরা, পেয়ারা সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। এই কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। বৃক্ষরোপণের পাশাপাশি হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফলদ ও ঔষধি গাছের চারা। প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। সব স্তরের লোকজন যদি আমরা একত্রিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে সুসংগঠিত হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগের প্রশংসা বিশিষ্টজনদের। ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি নিজেদের মাঝে উপলব্ধি করে একটি করে গাছ লাগায় তাহলে আগামী দিনে তাদেরই এই বাসস্থান, তাদেরই পরিবেশ তারা আরো বেশি সুন্দর করতে পারবে। বৃক্ষরোপণ অভিযান, এই বৃক্ষরোপণ কর্মসূচি বাচ্চাদের মাঝে যে চ্যানেলে প্রকৃতি জীবন ক্লাব নিয়ে এসেছে, বাচ্চাদেরকে যে সুন্দর শিক্ষা দিচ্ছে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে, এটি খুবই একটি ভালো উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় হয়ে এই দেশের নেতৃত্ব দিবে এবং এই গাছগুলো তাদের দিয়ে রোপণ করা হচ্ছে। এই গাছগুলো বড় হয়ে সেটা সম্পদে পরিণত হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি চ্যানেল আই পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ উদ্যোগ সারা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এই উদ্যোগ 64টা জেলায় তারা করবে, এটা আশা রাখছি। পরিবর্তনের জন্য শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যাই নয়, দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সার্বিক সচেতনতা। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তবে এই সরকার নিজেরাই যেন ব্যর্থ না হয় সেটাও খেয়াল রাখতে হবে। রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, প্রয়োজন মনে করলে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ। বলেছেন, গণতন্ত্রের পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও পথ পাড়ি দিতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, সংস্কারের হাত ধরে বাংলাদেশ নির্বাচনে রোডম্যাপে পৌঁছাবে। তরুণ প্রজন্মের এই 2.5 কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি, অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। বিএনপি বিশ্বাস করে, বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর ছিল না, এটি ছিল সাধারণ জনগণের।
নতুন সংবিধানে গণঅভ্যুত্থানের স্পিরিট থাকবে বলেও জানিয়েছেন তিনি। ফ্যাসিস্ট সরকারের অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। বরাক আজিমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট বিকেলে ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। তার নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে নামফলক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ উপলক্ষে শোকসভায় ছিলেন শহীদ নাফিজের মা বাবা সহ সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। আপনারা একটা ছবি দেখেছেন কিনা আমি জানি না, রিক্সাতে নাফিজকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা, নাফিসের নিথর দেহটা রিক্সাতে পড়ে আছে। এই ছবিটা দেখে গা শিউরে উঠেছে আমার। কতটা সাহসী একজন যুবক, কতটা সাহসী একজন ছাত্র হতে পারে, তার সর্বোত্তম উদাহরণ নাফিস। এখান থেকে গুলি করেছে, এইখান থেকে বের হয়েছে, মাংসের টুকরা বের হয়ে গেছে, কিন্তু আমি বাবা হিসাবে সেটা দেখলে আমি সহ্য করতে পারি নাই। আমি এখনো ঘুমাইতে পারি না যে আমার শরীর কি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলাম। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারকে প্রতিহত করতে। আমাদের যে অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে শহীদদের স্মৃতি, এই স্পিরিট এবং স্মৃতিকে কিন্তু আমাদের যে নতুন সংবিধান, সেই সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। যে তাদের যে দোষররা রয়েছে তারা কিন্তু এখনো পরিকল্পনা করে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা হবে। বরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব সবাইকে সতর্ক করে বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ এসেছে। হেলায় যেন সেই সুযোগ নষ্ট না হয়ে যায়। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে আবারও কেউ যদি লুট করে নিতে চায় বা বিপথে নিতে চায়, সবাইকে রুখে দাঁড়াতে বলেন মির্জা ফখরুল। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছে 10 জন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইয়েমেন ভিত্তিক সংগঠন হুথিকে অভিনন্দন জানিয়েছে হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ আবারও মিশর যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠক করবেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ব্লিংকেন দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করলেও যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হয়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে শিগগিরই আসছে মঞ্চনাটক তীর্থযাত্রী। নাটকটির গল্প গড়ে উঠেছে যুদ্ধ শেষে অবসন্ন 3 সৈনিককে ঘিরে। হুমায়ুন কবিরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। 20 সেপ্টেম্বর থেকে নাট্যকেন্দ্র নাট্য দলের পরিবেশনায় তীর্থযাত্রী মঞ্চনাটকটি আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শক। এবার নিটল একটা বিশেষ সংবাদ।
দেশের পর্যটন শিল্পে গতি ফেরাতে 19 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। পর্যটন বিচিত্রার আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় এই মেলায় 120টি বুথে দেশ বিদেশের পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং বিভিন্ন দেশের দূতাবাস অংশগ্রহণ করবে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হিলাল। এ সময় টোয়া, বিডি, ইনভাউন্ড সহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান 19 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রর বিপরীতে থাকবে আকর্ষণীয় গিফট ভাউচার। আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে মেলায় থাকবে দেশ বিদেশে ভ্রমণে নানা প্যাকেজ অফার। এবার কৃষি সংবাদ। পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের আবহাওয়া ও মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এরই মধ্যে সাফল্য পেয়েছেন অনেকে। এবার প্রকৃতি সংবাদ। এবার যমুনা নদীর করালগ্রাসী সিরাজগঞ্জের কাজীপুর তীব্র ভাঙনে ধস দেখা দিয়েছে মেঘাই এলাকার নদীর ডান তীর রক্ষা বাঁধে। এলাকাবাসী বলছে নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণেই এমন ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এমিরেটস এয়ারলাইন্স এবং দুবাইয়ে বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ মিউজিয়াম অব দ্য ফিউচার এর উদ্যোগে 15 থেকে 17 অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এভিয়েশন ফিউচার উইক। আকাশ ভ্রমণ, ভবিষ্যৎ যাত্রী চাহিদা, এয়ার ফ্রেইট ও লজিস্টিক্স ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যাটেন্ডেন্ট রিয়েলিটির ক্ষেত্রে সবশেষ উন্নতির বিষয়ে বিশদভাবে জানার এবং আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই এভিয়েশন ফিউচার উইক। 3 দিনের আয়োজনে বিভিন্ন বিষয়ের উপর মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা এবং কর্মশালা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া থাকবে সবশেষ এভিয়েশন প্রযুক্তি নিয়ে একটি আকর্ষণীয় প্রদর্শনী। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। নারী টি-20 বিশ্বকাপের জন্য পুরুষদের বিশ্বকাপে সমান প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এই নতুন নিয়মটি প্রথমবারের মতো কার্যকর হবে সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপে। এবারের আসরে থাকছে মোট ৭৯,৫৮,০৮০ মার্কিন ডলারের প্রাইজ মানি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৫ কোটি টাকারও বেশি। এটি ২০২৩ সালে হওয়া টুর্নামেন্টের অর্থ পুরস্কারের চেয়ে পরিমাণ ২২৫% বেশি। গত আসরে চ্যাম্পিয়ন দল হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছিল $১০ লাখ। চলতি বছরের বৈশ্বিক আসরটির শিরোপা জয়ীর পাবে $২৩,৪০,০০০। রানার্স আপ দল পাবে $১.১৭ মিলিয়ন। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে $১,১২,৫০০, যা বাংলাদেশি টাকায় $১,৩৪,৪১,০০০-এর বেশি।